হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা অ্যাডমিশন সিরিজের যে ক্লাসগুলো দেখবো, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো আমরা সিকোয়েন্স ওয়াইজ কোশ্চেন ব্যাংকগুলো সলভ করব। আমাদের একটা অধ্যায় শেষ হওয়ার পরে বিগত বছরের বিশ্ববিদ্যালয়গুলোতে কি এসেছে। তো আজকে আমরা তোমাদের জন্য যা রেখেছি সেটা হচ্ছে তোমাদের দেখো, প্রথমে আমরা ওয়েলকাম জানালাম, তারপরে আমাদের আজকের ক্লাস হচ্ছে স্থির তড়িৎ এবং অ্যাডমিশন ক্লাস হচ্ছে 1। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বিগত 12 বছরের কোশ্চেন ব্যাংক দেখবো, এবং সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 12 বছরে যেই প্রশ্নগুলো এসেছে আজকে আমরা সেটা দেখবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আমরা অ্যানালাইসিসের মাধ্যমে প্রত্যেকটা কোশ্চেন সলভ করাবো। তো আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবা। দেখো, আমাদের প্রথম কোশ্চেন যদি আমরা দেখি, আমাদেরকে কি বলছে যে কিউ মানের 5টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর প্রতিসমভাবে সাজানো হলো, বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? দেখো, এই কোশ্চেনটা আসলে তোমার করাই লাগে না। কেন কেন এই কোশ্চেনটা করা লাগে না? সরি, এই কোশ্চেনটা কেন তোমার করা লাগবে না বলো তো? কারণ হচ্ছে এখানে এই যে তোমাকে এই জিনিসগুলো দিল, যে কিউ মানের 5টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিধি বরাবর প্রতিসমভাবে সাজানো হলো। এখন তোমাকে প্রশ্নে চাইছে কি, দেখো তো, বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? তো এই যে একটা বৃত্তের, এর চার্জ গুলা কিন্তু আমার কোথায় থাকে বলতো? এই যে বাইরে থাকে, চার্জ গুলা বাইরে থাকে, চার্জ গুলা ভিতরে যাইতে পারে না। ফলে আমরা জানি যে বৈদ্যুতিক ক্ষেত্রের কেন্দ্রে কোনো কি হইতে, বৈদ্যুতিক ক্ষেত্রের কেন্দ্রে আমাদের কি নেই, কোনো তড়িৎ ক্ষেত্র নেই। এখন বৈদ্যুতিক ক্ষেত্রের কেন্দ্রে যদি আমাদের কোনো তড়িৎ ক্ষেত্র না থাকে, তাহলে ভিতরে কি কোনো বৈদ্যুতিক ক্ষেত্রে প্রাবল্য অনুভব হবে? তাহলে এখানে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত হবে? 0 হবে। এই কোশ্চেনটা করাই লাগে না। তো আমরা অনেকেই ধরো মিসকনসেপশন এটা দাগাই দিতে পারি, এখানে 5টা কিউ, এজন্য কিউ 5টা হবে না। এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। তাহলে দেখো, এটা আমাদের 22-23 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, খুবই সহজ, মানে চোখের দেখাতে উত্তর করা যায়। এটা হচ্ছে আমাদের 0। তো দেখো, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, যে এ দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি বর্গাকার পাত দিয়ে ধারক, যার দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব ডি, ডিটা হচ্ছে আমাদের এ এর তুলনায় অনেক ছোট, ধারকের সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলে ধারকত্ব কত গুণ পরিবর্তন হবে? দেখো, এই কোশ্চেনটা একটু দেখো। ধরো যে এটা হচ্ছে আমাদের একটা পাত ধারক আর কি, ঠিক আছে? আমি কোশ্চেন গুলো অ্যানালাইসিসের মাধ্যমে করাবো, সবাই ভালোভাবে দেখবা। তো এটা হচ্ছে আমাদের পাত ধারক, এই পাত ধারকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এবং এর যে দৈর্ঘ্যটা হচ্ছে এ। প্রশ্নে বলছে যে ডিটা হবে আমাদের এ এর তুলনায় অনেক ছোট। এখন প্রশ্ন হচ্ছে ধারকের সমস্ত গুণ মাত্রা, রৈখিক মাত্রা 3 গুণ করা হলে আমাদের ধারকত্ব কত গুণ পরিবর্তন হবে? ঠিক আছে? তো আমরা একটা সূত্র জানি না, সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি। সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি, আমরা জানি এটা, ঠিক আছে? আচ্ছা দেখো, তো সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই যদি আমরা ডি জানি, এখন আমাদেরকে কি বলছে যে এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন আমাদের এই যে এইটা দেওয়া আছে, আমাদেরকে এই এটা ক্ষেত্রফলটা সরাসরি দেওয়া নাই, দৈর্ঘ্যটা দেওয়া আছে। তাহলে আমরা দৈর্ঘ্যটাকে কি কি লিখতে পারি বলতো? এই যে এপসিলন নট, দৈর্ঘ্য স্কয়ার লিখতে পারি না, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ গুণ এ সমান সমান কত হবে? এ স্কয়ার। তাহলে এইটা সমান সমান আমরা ডি লিখতে পারি। তাহলে এখন দেখো তো, আমাদের এপসিলন নট হচ্ছে ধ্রুবক, তাহলে সি সমান সমান আমরা কি লিখতে পারি? যে সি সমান সমান, সরি, এই যে এপসিলন নট ধ্রুবকটা যখন উঠবে, আমাদের একটা সমানুপাতিক চিহ্ন আসবে, এখানে এ স্কয়ার বাই কত আসবে? ডি। তো এখন এই সমস্ত জিনিসগুলোকে আমাদের 3 গুণ করতে বলা হয়েছে। দেখো, এটা খুবই সহজ, আমরা সলভ করি এই পাশে। দেখো, অর্থাৎ এ কেও তুমি 3 গুণ করবা, ডি কেও 3 গুণ করবা, তখন তোমার সি, ধরো সি ওয়ান এর জন্য, আর সি ওয়ান এর জন্য হচ্ছে এ ওয়ান, সি ওয়ান এর জন্য তুমি এ ওয়ান পাইবা আর ডি ওয়ান পাইবা। আর সি টুর জন্য তুমি সবগুলোকে 3 গুণ করবা, তাহলে সি টুর জন্য তুমি হবে 2 এ ওয়ান, আর এটা হবে কত? সরি, 3 গুণ, আর এখানে হবে 3 ডি ওয়ান। তো এখন দেখো, আমরা যদি এটাকে বসাই, যে যদি দুইটা ইকুয়েশন ভাবে বসাই, সি টু ডিভাইডেড বাই সি ওয়ান সমান সমান, দেখো তো, এগুলো আমরা খুব সহজে দেখবো যে সি এর সাথে এ এর সম্পর্ক কি বলতো? সমানুপাতিক। তাহলে সি টুর জন্য এ টু আমাদের উপরে হবে, তারপরে হ্যাঁ এ ওয়ান নিচে হবে। তাহলে সি এর সাথে ডি এর সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক। তাহলে ইনটু আমাদের সি ওয়ান এর জন্য ডি ওয়ান উপরে হবে, আর ডি টুটা কত হবে? নিচে হবে। তো এখন দেখো, এ টুর পরিবর্তে আমি কি লিখতে পারি? এ টুর পরিবর্তে লিখতে পারি আমি 3a1। দেখো, এই যে এ টু, এগুলো হচ্ছে আমাদের এ টুর মান, এটা হচ্ছে ডি টুর মান। তাহলে আমরা লিখতে পারি 3
a1 ডিভাইডেড বাই a1 হোল স্কয়ার তো আছে সমান সমান এখানে d1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি 3d1, এখানে তো d1 লিখতে পারি। এখানে a1 a1 কাটা d1 d1 কাটা, তাহলে উপরে আমার কি থাকে 3 কিউব সরি 3 স্কয়ার ইন্টু 3, তাহলে সমান সমান কত আসে বলো তো, সরি ডিভাইডেড বাই সরি এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের, এই যে এই জিনিসটা। আচ্ছা দেখো আমরা আবার দেখি যে এখানে d1 বাই d2 ছিল, তো d1 লিখলাম আমরা, d2 সমান সমান 3d1 লিখতে পারি। এই d1 d1 কাটা, তাহলে এই 3 টা আমাদের কোথায় থাকবে বলো তো, নিচে থাকবে। এই যে এটা আমাদের নিচে থাকবে, তাহলে 3 স্কয়ার মানে 9, নিচে হচ্ছে 3, 9 কে 3 দ্বারা ভাগ করলে উত্তর কত আসে আমাদের 3। এটা 3 কি আমাদের অপশনে আছে? হ্যাঁ আছে, দেখো এটা সি নাম্বার হচ্ছে এটা উত্তর। ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, দেখো এই 2022-23 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে। আচ্ছা দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, হ্যাঁ 3 নাম্বার কোশ্চেন, যে একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো। মানে তুমি একটা পাতকে চার্জ দিছো, তারপর ব্যাটারিটা খুলে ফেলছো, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই অবস্থায় ধারকটিকে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে ইউ নট। এখানে তোমার কি কি দেওয়া আছে, এই যে ইউ নটটা দেওয়া আছে তোমার। পাত দুটির দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, তাহলে কার দূরত্ব, এই যে পাত দুটির যে দূরত্ব এটা দ্বিগুণ করছো, পাত দুটির দূরত্বটা দ্বিগুণ করছো, দ্বিগুণ করা হয় তবে ধারকের সঞ্চিত শক্তি কত গুণ হবে। খুবই সহজ, খুবই সহজ। দেখো আমরা এটা কিভাবে সলভ করি, তো আমরা প্রথমত কি জানি যে সি সমান সমান এপসাইলন নট এ বাই ডি, এটা আমরা জানি। এটাকে আমরা ওই যে কে দেওয়া থাকলে একটা ছন্দ দিয়ে বলি যে কবে আসবে ঈদের দিন, এরকম কিছু একটা দিয়ে। তো এখন দেখো তো আমাদেরকে কি নিয়ে কথাবার্তা বলা আছে, আমাদেরকে মধ্যবর্তী দ্বিগুণ দূরত্ব নিয়ে কথাবার্তা বলা আছে। তাহলে এখন দেখো, তাহলে সি সমানুপাতিক আমরা লিখতে পারি না 1/d, যেহেতু আমাদের মধ্যবর্তী দূরত্ব নিয়ে কথা আছে, তার মানে আমি এই দুইটা জিনিসকে ধ্রুবক ধরবো। এই দুইটা জিনিসকে কি ধরবো বলতো, ধ্রুবক। হ্যাঁ, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরছি, কনস্ট্যান্ট ধরছি এই যে এই দুইটা জিনিসকে। তাহলে সি 1/d। এখন আমার তোমাকে কি বলছে, সঞ্চিত শক্তি কত গুণ হবে মানে ডি এর সাথে। তাহলে সঞ্চিত শক্তির সূত্র তুমি কি জানো বলো তো, সঞ্চিত শক্তির সূত্র তুমি জানো, এখানে হাফ, সঞ্চিত শক্তির সূত্র তিনটা আছে, এখন তুমি কোনটা ইউজ করবা, তুমি ইউজ করবা হাফ অফ কিউ স্কয়ার বাই সি। ঠিক আছে, কারণ দেখো এখানে ডি এর সাথে সাথে তোমার সি এর পরিবর্তন হয়, আর এখানে চার্জের কথা বলা আছে, চার্জের কথা বলা আছে। এখন দেখো তো এখানে বলছে ধারকটি যেহেতু আমাকে ব্যাটারি খুলে ফেলছে, তাহলে এখানে কি আমার কিউর কোনো পরিবর্তন হবে, মানে তোমার এই যে ধারক, ধরো এটা ধারক, চার্জ দেওয়ার পরে এই যে এটা তুমি চার্জ দেওয়ার পরে তুমি তো ব্যাটারি সংযোগটা খুলে ফেলছো, কিন্তু ধারকের এখানে কিউটা চেঞ্জ হবে না, মানে আদিতে এবং পরে আমাদের কিউটা কি থাকবে, সেম থাকবে। তাহলে আমরা এখান থেকে যদি এই হাফ কনস্ট্যান্ট আমরা যদি দেখাই, যেখানে আমাদের হাফ কনস্ট্যান্ট এবং কিউটা এখানে আমরা কনস্ট্যান্ট ধরবো, কারণ কি ব্যাটারি খুলে ফেলছি। তাহলে এখানে কিউ কনস্ট্যান্ট ধরার কারণ হচ্ছে ব্যাটারিটা খুলে ফেলা হয়েছে, ব্যাটারি খুলে ফেলার কারণে। আচ্ছা দেখো তো, তারপরে এখানে আমরা কি লিখতে পারি যে ইউ, তাহলে ইউটা আমাদের কার সমানুপাতিক হয়, 1/c এর সমানুপাতিক হয়। তাহলে এখান থেকে একটা সম্পর্ক দাঁড় করাতে পারি কিনা দেখো, c সমানুপাতিক 1/d, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1/c সমানুপাতিক d। দেখো তো ওই পক্ষে আমরা ইয়ে করে দিচ্ছি, তাহলে আমরা 1/c সমানুপাতিক একাধারে এটা কি বলতে পারি, d বলতে পারি। এখন দেখো তো ভাইয়া, যে ইউর সাথে তোমার ডি এর সম্পর্ক স্থাপন করা লাগবে, দুইটা সূত্র খুবই সহজ। সি এর সাথে ডি এর সম্পর্ক করছো, তারপরে সি এর সাথে ইউ এর সম্পর্ক করছো, এখন ইউ এর সাথে ডি এর সম্পর্ক করছো। তাহলে ইউ এর সাথে ডি এর সম্পর্ক কি বলতো, সমানুপাতিক। তো বলছে যে যদি ডি দ্বিগুণ করা হয় তাহলে সঞ্চিত শক্তি কত গুণ হবে। তাহলে আমরা দেখি আমরা কি লিখতে পারি, যে ইউ2 ইউ1 সমান সমান, ইউ2 যদি উপরে হয় যেহেতু সমানুপাতিক, তাহলে ডি2 উপরে হবে, ডি1 নিচে হবে। তাহলে আমাদের দূরত্ব কত গুণ করছে, মানে ডি2 টা কত গুণ করছে, দ্বিগুণ করছে। তাহলে আমরা ডি2 এর পরিবর্তে কত লিখতে পারি, 2d1, আর এখানে তো d1 লিখতে পারি। তাহলে d1 যদি চলে যায় সমান সমান হচ্ছে 2। তাহলে বলো তো আমাদের কত গুণ হবে, যে ইউ2 বাই ইউ1। তাহলে আমরা এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, যে এখান থেকে আমরা লিখতে পারি যে ইউ2 সমান সমান 2u1। মানে দেখো আমাদের শুরুতে যে সঞ্চিত শক্তি ছিল, এখন এই পরে যে সঞ্চিত শক্তি হয়েছে এটা কত গুণ, দ্বিগুণ। তাহলে দ্বিগুণ কি আমাদের অপশনে আছে, হ্যাঁ 2u। দেখো এটা আমাদের উত্তর, এই যে সরি
এটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি বোঝা গেছে। এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাব। তোমরা না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে আমাদেরকে। আচ্ছা, বলছে যে কিউ আধান বিশিষ্ট একটি গোলকে, দেখো তুমি কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমাকে যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই অপশন ম্যাথ গুলো করতে আমাদের কি কি সূত্র লাগে, আর বেশি কিছু না। দেখো কিউ আধান বিশিষ্ট একটি গোলকে একটি অপরিবাহী সুতার এক প্রান্তে বেঁধে ওমেগা কৌণিক বেগে ঘুরানো হলো। হ্যাঁ, একটা গোলকে এই যে এই গোলকে কিউ আধান বিশিষ্ট বা কিউ চার্জ আছে, এখানে কৌণিক ওমেগা কৌণিক বেগে তাকে ঘুরানো হয়েছে। এটা হ্যাঁ, ঘুরানোর পরে ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে, এই যে ঘুরতেছে সে কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে। এখন তুমি বলো তো আমাকে, আমরা একটা সূত্র জানি না, যে আমরা চলতরিৎ অধ্যায়ে সূত্র জানবো। কি জানবো বলতো? একটু মুছে দিচ্ছি। সূত্রটা হবে আমাদের যে এরকম একটা সূত্র জানি আমরা, কিউ ইকুয়াল টু আইটি। আমাদের এই যে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, আই ইকুয়াল টু কিউ বাই টি। মূলত এটা সংজ্ঞা থেকে আসে, একক সময়ে কি পরিমাণ চার্জ উৎপন্ন করে বা চার্জ তৈরি করে, এটাকে আমরা আই বলতে পারি। ঠিক আছে, একক সময়ে কি পরিমাণ চার্জ উৎপন্ন করে এটাকে আমরা কি বলি, আই বলি। তো এখন আমরা যেহেতু সে কি বলছে, ঘূর্ণমান ঘুরানো হয়েছে, আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে। এখন তুমি দেখো তো, তুমি বের করবা কি, আই বিদ্যুৎ উৎপন্ন করবে, আই বের করবে, তাহলে আই সমান কিউ বাই টি লেখা যায়। তাহলে তুমি উপরে কিউ রাখছো। এখন বলো তো টি সমান কি লেখা যায়? আমরা নিউটন বলবিদ্যা থেকে একটা সূত্র জানছি, ওমেগা সমান সমান 2 পাই/টি। ঠিক আছে, ওমেগা সমান সমান 2 পাই/টি। তাহলে বলো তো আমাকে টি সমান সমান কি লিখতে পারি? 2 পাই/ওমেগা লিখতে পারি না? 2 পাই/ওমেগা লিখতে পারি। ভাইয়া এই জিনিসগুলো কেন করতেছেন? দেখো আমাদের অপশানে কি দেওয়া আছে এইটা একটু আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, যে অপশানে আমাদেরকে কি দেওয়া আছে। দেখো অপশানে ওমেগা দিয়ে কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে জাস্ট আমরা টি এর পরিবর্তে, যে টি এর পরিবর্তে 2 পাই/ওমেগা বসাবো। 2 পাই/ওমেগা বসাইলাম। তারপরে এখন কি হবে বলতো, যে ওমেগাটা আমাদের উপরে উঠে যাবে আর কি, কিউ ওমেগা, আর নিচে হবে কত, 2 পাই। তাই কিউ ওমেগা বাই 2 পাই, এটা কি আমাদের অপশন আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডি নাম্বার উত্তর। দেখো, তো হোপফুলি এটা বোঝা গেছে। এখন আমরা পরবর্তী এমসিকিউতে যাব। দেখো 5 নাম্বার আমাদেরকে কি বলছে, এটা কোশ্চেনটা অনেক জটিল করছে, বাট এটা উত্তর একেবারে সহজ। কিউ পরিমাণ আধান একটি চৌম্বক ক্ষেত্রে বি এর সাথে সমান্তরালে বি বেগে গতিশীল, উক্ত স্থানে একটি তড়িৎ ক্ষেত্রে ই থাকলে আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে। ঠিক আছে, এখন তোমাকে এটা একটু ঘুরে দিতে চাইছে, ক্রিয়াশীল বল, তাহলে তুমি বলো তো ই সমান সমান কি জানো? এফ বাই কিউ জানো না? কেন? একক চার্জ আনতে যে পরিমাণ বল লাগে, তাহলে আমরা কি বলি, প্রাবল্য বলি। তাহলে এফ সমান সমান কি বলতো, ইটা একটা ভেক্টর রাশি, ই ইন্টু কত, কিউ। এই যে ই ইন্টু কিউ, তাহলে এফ সমান সমান ই ইন্টু কত আছে, এটা এখানে। এটা অন্য অধ্যায়ের উপর তোমাকে ফেঁসাইতে চেষ্টা করছে, বাট তুমি তো এটার অপশন জানো, এটার উত্তর জানো, কেন ফেঁসাবা। তারপরে দেখো তো ভাইয়া 6 নাম্বার এমসিকিউ আমাদের কি বলছে, এগুলো দেখো বিগত বছরের কোশ্চেনে সাথে রিপিট হয়, কিন্তু রিপিট না হলেও টাইপটা রিপিট হবে আর কি। দেখো বলছে, যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে এবং এর মান ই ইকুয়াল টু সি এক্স স্কয়ার, যেখানে সি ধ্রুবক, তবে তড়িৎ ক্ষেত্রের বিভব কত। এখন দেখো এখানে জাস্ট সূত্রের খেলা, আর কিছুই নাই। তো এখন তুমি, তোমাকে যেটা দেখতে বলবো সেটা হচ্ছে, তুমি একটা সূত্র জানো না ভাইয়া, ই ইকুয়াল টু কত, এই যে ই ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিআর। দেখো কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তুমি যদি বেসিকটা তোমার ক্লিয়ার থাকে, তাহলে তোমাকে আটকানোর মধ্যে কিছু নেই আর কি। দেখো এটা আমরা সরাসরি সূত্র আকারে মনে রাখতে পারি, বাট আমাদের মেইন সূত্র হচ্ছে এইটা। তো এই সূত্র থেকে কিভাবে আমরা এই এমসিকিউটা সলভ করবো এটা একটু দেখি। একটু ভিন্ন কালার নিচ্ছি। আচ্ছা, তো এখন তাহলে তুমি এটাকে ডিবি ইকুয়াল টু কি লিখতে পারো বলো তো, ডিবি ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ডিআর অথবা ডিএক্স। এখানে যদি এক্স অক্ষ বলছে, তাহলে দূরত্বটা তুমি কিসের সাথে তুলনা করবে, এক্স এর সাথে। তাহলে তুমি এখানে ডি আর এর পরিবর্তে কি লিখবা ভাইয়া, ডিএক্স। তাহলে ই ইন্টু কত হবে বলো তো, ই ইন্টু হবে ডিএক্স। তারপরে এখন আমরা তো বের করতে হবে কি বিভব, তাহলে বিভবটাকে এখানে যেহেতু ক্ষুদ্র আকারে দেওয়া আছে, আমরা ইন্টিগ্রেশন বের করতে হবে, ইন্টিগ্রেশন দিতে হবে উভয় পাশে, মাইনাস ইন্টিগ্রেশন, মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম, ডিএক্স লিখলাম। তারপর দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আমরা সূত্র কি জানি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান সমান হচ্ছে এক্স। আমি একেবারে বেসিক সহ সলভ করাচ্ছি, এই জন্য সময় নিচ্ছি, বাট তুমি যখন প্র্যাকটিস করতে করতে অনেক বেশি প্রো হয়ে যাবে, তখন এটা ব্যাপারে না। বি সমান সমান কি কত হবে এবার বলো তো, বি সমান সমান হবে আমাদের যে মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডিএক্স।
তো এখন দেখো তোমার কিন্তু ই এর মানটা দেওয়া আছে, সি এক্স স্কোয়ার দেওয়া আছে তোমাকে, তাহলে তুমি বির মান বের করো, মাইনাস ইন্টিগ্রেশন অফ ই এর ভ্যালুটা কত বসাবে, এই যে শুধু সি এক্স স্কোয়ার ইন্টু আমার ডিএক্স। এখন বলো তো ভাইয়া আমার এখানে সিটা কি কনস্ট্যান্ট না, এখানে বলেই দিছে যে সিটা ধ্রুবক, তাহলে আমরা ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসবো, মাইনাস তো আগে থেকে বাইরে, সি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স। দেখো কত সহজ এগুলো। তো দেখো ইন্টিগ্রেশনের সূত্র আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো এখন এক্স এর পাওয়ার এখানে কত, টু, তাহলে এক্স এর পাওয়ার যদি এখানে টু হয় তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস, এই যে এটা কত ছিল, টু ছিল, আচ্ছা, তো এটা ছিল এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি সি এক্স কিউব বাই কত, থ্রি। তো এখানে বলতে আমাদের কোনো আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু আমাদের এখানে দেওয়া নাই, আমাদেরকে বের করতে বলছে কি, বিভবটা বের করতে বলছে। তো এখন দেখো আমরা কিন্তু এটাকে এভাবে রেখে দিব আর কি। তো এরকম অপশন আমাদের কোথায় আছে বলতো, মাইনাস সিক্স স্কোয়ার বাই থ্রি, মাইনাস সিক্স স্কোয়ার বাই থ্রি হচ্ছে আমাদের সি নাম্বারে আছে, দেখো এই যে সি নাম্বার অপশন আছে আমাদের মাইনাস সিক্স স্কোয়ার থ্রি। হোপফুলি এটা বোঝা গেছে। তো আমরা পরবর্তী এমসিকিউটা দেখবো। দেখো কি বলছে, আসলে তুমি যদি অ্যানালাইসিসের মাধ্যমে করো কোশ্চেনগুলো একেবারেই সহজ। 7 নম্বর এমসিকিউটা আমরা দেখি, দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কত হবে। খুবই সহজ, হ্যাঁ খুবই সহজ। এখন এখানে কি বলছে, দূরত্ব, তাহলে তুমি মেইন আগে সূত্রটা লেখো। এফ সমান সমান কি জানো, 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার। তোমাকে চেঞ্জ করছে কি, দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো, অর্থাৎ আরটাকে আগে তুলনা কত করছে, টু আর করে ফেলছে আর কি, দুইটাই ঘটনা, ঠিক আছে, সরি আর বাই টু করে ফেলছে। চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলো, তাহলে আমাদের চার্জ গুলোর মানও কি করছে, অর্ধেক করছে। এখন তাহলে শুরুতে আমরা কি জানি, শুরুতে ধরো আমাদের কাজ করব কিউ ওয়ান কিউ টু আর নিয়ে, তাহলে এটাকে ধ্রুবক ধরি, তাহলে এফ সমানুপাতিক আমরা কি লিখতে পারি, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার। হোপফুলি বোঝা গেছে। তো এখন দেখো তো আমরা এফ প্রাইম, পরিবর্তিত এফ প্রাইমটা কি হবে, এফ প্রাইমটা হবে আমাদের সমানুপাতিক লিখি কিউ ওয়ান কিউ টু, এদেরকে আমরা কি করবো বলতো, কিউ ওয়ান কিউ টু কে আমরা কি করছে, অর্ধেক করছে না কিউ ওয়ান কিউ টু, দূরত্ব তো দেখো, তাহলে আমরা কিউ টু মানে পরিবর্তিত কিউ টু সমান সমান পাবো আগের কিউ টু থেকে অর্ধেক, আবার কিউ ওয়ান পাবো আগের কিউ ওয়ান থেকে অর্ধেক, এটা ধরো প্রাইম, এটাও প্রাইম, অর্ধেক, মানে তুমি কিউ টু কে করছো, মানে আগের কিউ টু থেকে অর্ধেক করে ফেলছো, কিউ ওয়ান কে আগের কিউ থেকে অর্ধেক করে ফেলছো, তাহলে এফ প্রাইম সমান সমান আমরা এখানে লিখতে পারি যে কিউ টু ডিভাইডেড বাই টু, হ্যাঁ, তারপরে কিউ টু প্রাইম সমান সমান, আচ্ছা আমরা এখানে আমরা এই কিউ টু প্রাইম এখানে লিখি যে এফ প্রাইমের জন্য কি হবে বলতো, ভিন্ন কালার নিচ্ছি, এফ প্রাইমের জন্য আমাদের কি হবে, কিউ টু প্রাইম কিউ ওয়ান প্রাইম আর প্রাইম, ঠিক আছে। এখন দেখো আমাদের মধ্যবর্তী চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করছে এবং বলের মানও অর্ধেক করছে, তাহলে চার্জের মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমাদের অর্ধেক করে বলছি, তাহলে আমাদের আর তো একটাই, আর সমান সমান হবে, আর প্রাইম সমান সমান হবে আর ডিভাইডেড বাই টু, ঠিক আছে। তো এখন দেখো আমরা যদি এই পাশে এটাকে দেখি, বড় করে নিচ্ছি, আচ্ছা। তো এখন আমাদেরকে বলছে যে পরিবর্তিত বলের মান কত, তাহলে আমরা যদি এফ এর সাথে আর এফ প্রাইমের সাথে সম্পর্ক করি আর কি, তাহলে উপরে যদি ধরো আমরা এফ ধরি আর নিচে ধরি আমরা এফ প্রাইম ধরি বা এফ প্রাইম বাই এফ ধরি। এখন দেখো এফ প্রাইমের ভ্যালু গুলো বসাও, কিউ টু বাই কিউ ওয়ান, তাহলে কিউ টু বাই কিউ ওয়ান, কিউ টু প্রাইম কিউ ওয়ান প্রাইম, তারপরে ইন্টু ওয়ান বাই আর স্কয়ার, আর প্রাইম হোল স্কয়ার, আর এখানে হবে কিউ ওয়ান কিউ টু নর্মাল আর কি, এফ তো হচ্ছে নর্মাল, এফ এর জন্য কিউ ওয়ান কিউ টু, দেখো এফ এর জন্য হচ্ছে কিউ ওয়ান কিউ টু, তাহলে আমরা কিউ ওয়ান কিউ টু লিখলাম আর এখানে ওয়ান বাই আর স্কয়ার লিখলাম, জাস্ট এখানে ভ্যালুগুলো বসাই দিবা, এফ প্রাইমটা তুমি বের করতে চাইতেছো, ঠিক আছে, যে এফ প্রাইম সমান সমান হবে কিউ টুর প্রাইমের পরিবর্তে, কিউ টু প্রাইমের পরিবর্তে তুমি কি লিখতে পারো, কিউ টু বাই টু না, এই যে কিউ টু বাই টু, তারপরে কিউ ওয়ান প্রাইমের পরিবর্তে তুমি কি লিখতে পারো, আমি একটু বড় করে করাচ্ছি যাতে তোমরা বুঝো আর কি, কিউ ওয়ান প্রাইম বাই টু, তারপরে কি লিখবো বলো তো, তারপরে এখানে এই যে ওয়ান বাই আর এর পরিবর্তে আমরা কি লিখবো, এই যে আর প্রাইমের পরিবর্তে লিখবো আর বাই টু,
তাহলে আর বাই, সরি এটা মুছে দিচ্ছি, 1/r/2 হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে কত হবে, নিচে তো এগুলো আমরা চেঞ্জ করবো না। এখন দেখো আমাদের কিন্তু কাটাকাটিতে আর স্কয়ার, কি কি কাটাকাটিতে বলো তো, কি কি আমাদের কাটাকাটি দেবে বলো। আমাদের কাটাকাটি দেবে এখানে ধরো q2/2 q1/2 সমান সমান, যে 2টা উপরে উঠবে আর কি আমাদের, তাহলে 2 স্কয়ার ডিভাইড হচ্ছে r, আর নিচে আমাদের কি থাকে q1 q2 1/r স্কয়ার, এখানে r স্কয়ার আছে। তাহলে এখানে আমাদের q1 q2 q, এই যে ভিন্ন কালার দিয়ে কাটি একটু, আমাদের q1 কাটা, q2 কাটা, আর স্কয়ার কাটা, তাহলে এখানে আমাদের থাকে 1/2, এই যে ওই 1/2 টা থাকে এখানে 1/2 ইন্টু কত বলো তো, এই যে 2 স্কয়ার, আর এখানে কিন্তু এই যে একটা f থাকে, কোনাকুনি এফটা উপরে উঠে যাবে আর কি, f থাকে। তাহলে এখানে বলো কাটাকাটি করলে কি থাকে, 2 দুগুণে 4, এখানে 4, তাহলে এটা কাটা, তাহলে f থাকে। তাহলে বলো তো যে f প্রাইম সমান সমান আমরা কি পাইছি, যে f প্রাইম সমান সমান আমরা কি পাইছি, f প্রাইম সমান সমান আমরা f পাইছি না। তাহলে দেখো আমাদের বল কি থাকে, অপরিবর্তিত থাকে নাকি আগেরটা থাকে বলো তো। তাহলে আমাদের এখানে এই যে কাটাকাটি করে, মানে মোট কথা হচ্ছে তুমি q2 প্রাইমের জায়গায় অর্ধেক লিখছো, এটাকে অর্ধেক লিখছো, দূরত্বকে অর্ধেক লিখছো, অর্ধেক লেখার পরে তোমার এখানে এই যে পরিবর্তিত বলটা আগের বলে আসছে, অর্থাৎ এখানে কি থাকবে, অপরিবর্তিত থাকবে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ বোর্ড পরীক্ষার জন্য। তারপরে দেখো তো কি বলছে, বৈদ্যুতিক ক্ষেত্রের ফ্লাক্সের একক, খুবই সহজ। ফ্লাক্সের সূত্রটা কি ছিল ভাইয়া বলো, শুধু সূত্রটা বলো। ফ্লাক্স সমান সমান ই ইন্টু এ না, ই ইন্টু এ, বা এটাকে আমরা cos থিটা বলতে পারি যদি উপাংশ আকারে দেওয়া থাকে। তো এখন জাস্ট ই সমান কত, এফ বাই এ, সরি এফ বাই কিউ, আর এখানে হচ্ছে এ। তাহলে এফ এর একক কত, নিউটন, নিউটন। তারপর এখানে এটা কি আছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত, মিটার স্কয়ার, মিটার স্কয়ার ডিভাইড বাই কত বলতো, কিউ, কিউ মানে কত, কুলম্ব, কুলম্ব তো উপরে উঠবে, হ্যাঁ, ডিভাইড বাই কুলম্ব আর কি। তাহলে দেখো এখানে অপশন কোনটা হবে, এখানে অপশন হবে নিউটন মিটার স্কয়ার কুলম্ব, এই যে ডিভাইড বাই কুলম্ব। খুবই সহজ, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17 সালে এই কোশ্চেনটা আসছে। আচ্ছা পরবর্তীতে দেখো তোমাকে 9 নম্বর অঙ্কটা কি বলছে, যে শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যাকার কুলম্ব এফই এবং মধ্যাকর্ষ বল এফ জি এর অনুপাত কত হবে। খুবই সহজ, দুটি ইলেকট্রন নিয়ে কাজ করতে বলছে। তাহলে এফ এর সূত্রটা তুমি কি জানো, মানে তড়িৎ বল আর কি, 1/4πε0 q1 q2/r²। তাহলে তুমি এটার ভ্যালুটা একটু বের করো, এটার মান কত, 9 × 10⁹। তাহলে কিউ ওয়ান এর মান কত, চার্জ, ইলেকট্রন দুইটাই তো ইলেকট্রন, এটা এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কি 1.6 × 10⁻⁻19। তাহলে 1.6 × 10⁻⁻19 হোল স্কয়ার হবে, দুইটা যদি একই চার্জ। তাহলে মধ্যবর্তী দূরত্ব কি আমাদেরকে বলছে, মধ্যবর্তী দূরত্ব দুই ক্ষেত্রে আর, আচ্ছা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। এবার তুমি মহাকর্ষের জন্য বল বের করো, তাহলে মহাকর্ষের জন্য কি হবে, জি, জি ইন্টু, এখন তো হবে এম, m1 m2। দেখো দুটো ইলেকট্রন একই কিন্তু, তা এখানে আমি স্কয়ার দেওয়ার কারণ হচ্ছে q1 এর q2 সেম। তাহলে জি এর একক কত আমাদের, 6.67 10⁻⁻11। তাহলে ইলেকট্রনের ভর কত বলো তো, ইলেকট্রন ভর হবে আমাদের 9.1 × 10⁻31। যেহেতু দুইটাই একই ভর, তাহলে আমরা হোল স্কয়ার লিখতে পারি, আর এখানে আর স্কয়ার লিখতে পারি। তোমাকে জাস্ট বলছে এফি এবং এফ জির অনুপাত, তাহলে এফই ডিভাইডেড বাই এফ জি, এটার এই ভ্যালুটা এখানে যা পাইবা এই ভ্যালুটা এখানে বসাইবা, আর এখানে যা পাবা এই ভ্যালুটা এখানে বসাবা। এখন আর স্কয়ার আছে কিন্তু কাটা যাবে, তুমি যদি ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেটরে জাস্ট মানটা বসে দেখবা, এটার মান আসবে এই যে 4.2 × 10⁻42, এই মানটা আসবে। উপলি বোঝা গেছে, খুবই সহজ। দেখো তারপরে একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান ই হলে, একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান ই, 1 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান কত। দেখো খুবই সহজ। তো তড়িৎ প্রাবল্যের মান আমরা কি জানি, তড়িৎ প্রাবল্যের কি সূত্র জানো, ই সমান সমান 1/4π, নর্মাল তড়িৎ প্রাবল্য এখানে বলছি 1/4πε0 q/r²। ঠিক আছে,
নর্মাল তড়িৎ প্রবাহের সূত্র আমাদের কি বলে, 4πε0। আমি হ্যাঁ আমাদের এটা শুনে যাওয়ার কথা। তারপরে দেখো তো ভাইয়া, তাহলে এখানে আমাদের দূরত্বের সাথে কথা বলতে, তাহলে বাকি সবটি কি ধ্রুবক না? আমাকে ম্যাথে যা বলবে বাকি সবকে আমি ধ্রুবক বলবো। তাহলে ই এর সাথে আমার আর এর সম্পর্ক কি বলতো? বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি এই যে এইখানে যে E2 আর নিচে যদি E1 লিখি, E2 এর জন্য আমার R2 কি উপরে আসবে না নিচে আসবে? অবভিয়াসলি নিচে আসবে, কারণ এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। তাহলে আমি R2 হোল স্কয়ার লিখতে পারি, আর এখানে R1 হোল স্কয়ার লিখতে পারি। এখন বলছে যে একটি বিন্দু চার্জ 2 মিটার হতে দূরে, তাহলে E2 যদি আমাদের 2 হয়, আমাদেরকে বের করতে বলছে কি E2 না, তাহলে E2 এর মানটা কি হবে বলতো? আমি আগে গাণিতিকভাবে লিখি, R1 স্কয়ার বাই R2 স্কয়ার গুণ হচ্ছে E1 বাই E1 কে আমরা E ধরে নিই আর কি, E1 সমান সমান E। আচ্ছা, তো এখন বলছে 2 মিটার হবে আমাদের। প্রথমত হচ্ছে R1 হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে R1 শুরুতে, আর এটা হচ্ছে যখন 1 মিটার হয় R2 হয়। তাহলে R1 টা আমাদের কত হবে? 2 স্কয়ার, আর এটা হবে 1 স্কয়ার গুণ হচ্ছে E1 সমান তো আমরা এই লিখতে পারি, 2 দুগুণে কত 4, E সমান হচ্ছে কত 4 গুণ। দেখো এটা খুবই সহজ, তুমি এটা মনে রাখবা। তুমি কি মনে রাখবা যে এখানে E এর সাথে R এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। E যদি তখন মানে 2 মিটার ছিল না, তো জাস্ট এখানে 2 স্কয়ার, 2 দুগুণে কত 4, আর এটা 1 দিয়ে ভাগ, 4 কে 1 দিয়ে ভাগ দিলে তো কতই আসে? 4 আসে। দেখছো খুবই সহজ ম্যাথ গুলা। তাহলে এটা হচ্ছে আমাদের এইটা। তারপরে ম্যাথ যদি আমরা যাই, যে 11 নম্বর ম্যাথ আমাদেরকে কি বলছে? একটি তড়িৎ দ্বিফুলের জন্য তড়িৎ ক্ষেত্র, তারপর দূরত্ব আর এর সাথে সাথে বিভব কিভাবে পরিবর্তিত হবে? খুবই সহজ, যার সূত্রটা তুমি জানতে হবে। দেখো ভাই আমি বড় করে লিখে দিচ্ছি, এই দেখো সূত্রটা, E সমান সমান 1/4πε0। হ্যাঁ, আমাদের সূত্র কি? 3/r কিউব। তাহলে এই যে E এর সাথে আর এর সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক না, যে E ঘনমূলের ব্যস্তানুপাতিক আর কিউব। তাহলে এখানে আমরা লিখতে পারি, উপরে উঠে জাস্ট মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস আর কিউবটা কত নাম্বার অপশন আছে আমাদের? ডি নাম্বার অপশন আসে। তারপরে দেখো 12 নম্বর ম্যাথটা আমাদেরকে কি বলছে, যে প্রশ্ন দেখে তোমরা হয়তো ভয় পেতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 সালে আসছে, সমান্তরাল দুটি ধাতব পাতের মধ্যকার দূরত্ব হচ্ছে ডি, এরকম একটা ম্যাথ আমরা একটু আগে করছিলাম, এবং বিভব পার্থক্য হচ্ছে বি। যদি কিউ আধানের একটি বিন্দু চার্জ পাত দুটির ঠিক মধ্যবর্তী বিন্দুতে রাখা হয়, তবে চার্জটির উপর ক্রিয়াশীল তড়িৎ বলের মান নির্ণয় করো। তো এই দেখো এখানে এত জটিল ভাবে না ভাবে তোমাকে এখানে বলটা বের করতে বলছে। কি বের করতে বলছে? বল। আমি একটু অন্য কালার নিচ্ছি। তাহলে দেখো তুমি ই সমান সমান কি জানো বলো তো ভাইয়া? ই সমান সমান তুমি এফ বাই কিউ জানো না? এফ বাই কিউ জানো, তাহলে তোমাকে এখানে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে যে এফটাই বের করতে হবে। এখন একত হচ্ছে ই সমান, তুমি এফ বাই কিউ জানো, তাহলে এখানে যদি ডি আর ভি এর মাধ্যমে দেওয়া থাকে, তুমি ই সমান সমান আরেকটা সূত্র জানো, কি বলো তো? বি বাই ডি। হ্যাঁ, এটা আমরা কোথায় করছিলাম বলতো? এখানে একটা যোগজীকরণ জাতীয় ম্যাথ ছিল, তাহলে আমরা দেখে আসি। এই দেখো, এই যে এই ম্যাথটা, ই সমান সমান এই যে ই সমান সমান ডিবি বাই ডি আর, জাস্ট এখানে আমরা অন্তরীকরণ ফর্মুলা লিখছি, তাহলে বি বাই আর এভাবে লেখা যায়। আচ্ছা দেখো, তাহলে আমরা আমাদের কাজে যাচ্ছি। আচ্ছা, বি বাই ডি বা আর, এখানে যেহেতু ডি দূরত্ব দেওয়া আছে, আমরা ডি এ ধরলাম, আর ধরলাম না আর কি। এই যে ডি দূরত্ব দেওয়া আছে, তাহলে ই সমান সমান অলসো ই সমান সমান যদি এফ বাই কিউ হয়, আবার ই সমান যদি বি বাই ডি হয়, তাহলে আমরা লিখতে পারি না যে এফ বাই কিউ সমান সমান বি বাই ডি? জাস্ট তোমাকে এফ এর মানটা বের করতে বলছি। এফ সমান সমান কি হবে বলো তো? কিউ বি ডিভাইডেড বাই ডি। কিউ বি ডিভাইডেড বাই ডি এটা কোথায় আছে বলো তো? কিউ বি ডিভাইডেড বাই ডি, কিউ বি ডিভাইডেড বাই ডি, তো ভি নাম্বারে আছে আমাদের অপশনটা, ঠিক আছে? এখানে কিউটা আমরা বড় হাতে ধরলাম আর কি। দেখো দেখো এগুলো খুবই সহজ। তারপরের ম্যাথটাতে আমরা যাই। তারপরে ম্যাথটা আমাদের কি বলছে, যে 5 মাইক্রোফ্যারাডের 5টি ধারক সিরিজ সংযোগে সংযুক্ত করা হলো। তাহলে আমরা এই কনসেপ্টটা জানি না, ধারক যখন সিরিজ সংযুক্ত থাকে তখন তাদের মধ্যে তুল্য ধারকত্ব হবে 1 বাই সিরিজ, তারপর 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এরকম হবে আর কি। বাট এখানে আমাদের কয়টা আছে? 5টা। 5টা ধারক, 5টি ধারক 5 মাইক্রোফ্যারাডে, তুল্য ধারকত্ব কিসে আছে বলতো? সিরিজে। এই দেখো সিরিজ আছে, তাহলে 1/CS সমান সমান আমরা লিখতে পারি যে 1/C1 1/C2
1 by C2 plus 1 by C3 1 by C4 1 by C5, তাহলে সবগুলো 5 একক না, 1 by CS 1 by 5 প্লাস, আমি একটু শর্টকাট ওয়েতে দেখাবো, এটা দাঁড়াও, আমি কিন্তু এগুলো বিস্তারিত দেখাচ্ছি, তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী তারা কিন্তু আরো সহজে দিয়ে দিতে পারবে। তাহলে 1 এই যে CS সমান সমান হবে, লসাগু করলে উপরে 5, নিচে কত বলো তো ভাইয়া 5, এই যে লসাগু করলে 5 5 দিয়ে 5 দিয়ে ভাগ দিলে 1, তাহলে 1 এরকম কয়টা আসবে উপরে 5টা, তাহলে এক একে কাটা, তাহলে CS সমান সমান কত 1। তো এটা একটা শর্টকাট ওয়েতে তুমি বের করতে পারবা, শর্টকাট ওয়েতে আমি ভিন্ন কালারে দেখাই। শর্টকাট ওয়ে হচ্ছে যে তোমাকে যদি একই ধারাগত দেওয়া থাকে, তোমার সিরিজে দেওয়া থাকে, তখন CS মানে সিরিজে দেওয়া থাকলে তুমি চাইতে হবে এখানে তোমার যে মোট মানে চার্জের মানটা কত দেওয়া আছে 5, আর কয়টা চার্জ দেওয়া আছে 5টা, তাহলে এইটা মানে সূত্রটা হচ্ছে CS সমান সমান হচ্ছে তোমার কুলম্ব পার এন দেওয়া আছে, চার্জের মান কত 5 আর এন কতটি ধারক দেওয়া আছে 5টি, তাহলে 5/5, উত্তর হচ্ছে 1। শর্টকাটে করে ফেলা যায়, দেখো এটা হচ্ছে উত্তর। পরবর্তী ম্যাথটা দেখো আরো সহজ, যে একটি সমান্তরাল পাত ধারককে সার্জিত করার ফলে এটির পাত দুটির মধ্যে বিভব পার্থক্য হয় বি, ধারকের সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত হবে। দেখো ভাই এটা খুবই সহজ, তাহলে তুমি সূত্রটা এখানে কাউন্ট করো, কালারটা একটু কম দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি সূত্র কি জানো, দেখো সূত্র পারলে এতে কোনো ব্যাপার না, তোমাকে কিসে কিসে সম্পর্ক বের করতে হবে, তোমাকে বিভব পার্থক্য, এই যে এটি বিভব পার্থক্য বি, সঞ্চিত শক্তি দ্বিগুণ, মানে সঞ্চিত শক্তি পরিবর্তনের সাথে বিভব পার্থক্য কি পরিবর্তন হয়। এখন দেখো তুমি সঞ্চিত শক্তির একটা ফর্মুলা জানো না, যে ইউ সমান সমান হাফ অফ সি বি স্কয়ার, তাহলে এখন এখানে কিন্তু তুমি সিটাকে কনস্ট্যান্ট ধরতে হবে, কারণ তোমার কাজ হচ্ছে ইউ কে নিয়ে আর ভি কে নিয়ে, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে ইউ অর্থাৎ সঞ্চিত শক্তি সমানুপাতিক বি স্কয়ার না, তোমাকে বিভব পার্থক্য বের করতে হবে ইউ এর পরিবর্তন, তাহলে এটাকে এভাবে লেখা যায় কিনা বলো তো ভাইয়া, যে আমার বি সমানুপাতিক রুট ওভার অফ ই বা ইউ, রুট ওভার অফ ইউ লেখা যায় না, বি সমানুপাতিক, এখানে ইউ দ্বারা আমি সঞ্চিত শক্তি বোঝাইলাম আর কি। তাহলে দেখো শুরুতে আমাদের U1 এর জন্য আমাদের বিভব পার্থক্য হচ্ছে বি, তারপরে যখন আমাদের ইউ মানে U2 হবে আর কি, ইউ2 এর জন্য আমাদের বিভব পার্থক্য হবে কত বি2, ঠিক আছে, বি2টা আমরা বের করব নরমালি। তো এখন দেখো আমাদের সম্পর্ক কি জানি, যে এটা একটু আগে বি2 ডিভাইড বাই বি1 লিখলাম, বি2 এর জন্য কি হবে বলতো, বি এর সাথে যে সঞ্চিত শক্তির সম্পর্ক কি, বর্গমূলের সমানুপাতিক, তাহলে উপরে লিখবো আমাদের কত বি2, ওইখানে আমরা কি লিখবো ইউ2, হ্যাঁ ইউ2, তো এখানে হচ্ছে কত ইউ1, যেটা আমাদের বর্গমূলের সমানুপাতিক। তো পরবর্তীতে আমাদের কি বলছে বি2 টা বের করবো, বি2 সমান সমান, তো ইউ2টা হচ্ছে আমাদের আগের তুলনায় কত গুণ, মানে সঞ্চয় শক্তি কত হচ্ছে দ্বিগুণ, তাহলে এখানে এইটা তোমাকে লেখা জানতে হবে যে ইউ2 সমান সমান হবে 2u1, মানে আগের প্রথম সঞ্চিত শক্তির চেয়ে দ্বিগুণ বেশি, তাহলে এখানে আমি হোল ভাবে লিখতে পারি, তাহলে 2u1 ডিভাইডেড বাই হচ্ছে u1 সমান সমান, এখানে এই b1টা এখানে চলে যাবে, b1 তো আমরা কি ধরে নিয়েছি বলতো বি আর কি, b1টা ভি, তাহলে ভি এ ধরলাম, তাহলে এখানে ইউ ওয়ান ইউ ওয়ান কাটা, রুট ওভার 2u, দেখো এটা আমাদের কত নাম্বার অপশন ছোট ক। তো এইটা আসলে এত জটিল ভাবে তোমার বের করার কোনো দরকার নেই, তুমি জাস্ট দেখবা যে তোমার সঞ্চিত শক্তির সাথে তোমার যে জিনিসটা বের করতে বলছে এর সাথে সম্পর্ক কি, দেখো সম্পর্ক হচ্ছে এইটা, তো কত গুণ করছে দ্বিগুণ, এখানে 2 বসে দিবা, তাহলে দ্বিগুণ √2, এই যে √2 ভিতরে রুট সম্পর্ক, এই যে এটা হবে আমাদের আনসার। তো আশা করি বুঝাতে পারছি। এখন আমরা পরবর্তী এমসিকিউ তে যাচ্ছি। পরবর্তী এমসিকিউ আমাদের কি বলছে, যে একই ধারকের দুটি পাতের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি, ভেরি গুড, এবং ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে এক্স, ধারকের বিভব পার্থক্য 3b করা হলে সঞ্চিত শক্তি কত বৃদ্ধি পেয়ে কত হবে, একই, মানে কোনো ব্যাপার নাই, একটু আগে যে ম্যাথটা দেখছি, একটু আগে আমাদের যে ম্যাথটা দেখছি এই ম্যাথ সূত্রটা পড়বে। তো তুমি কি জানো, ইকুয়াল টু হাফ অফ সি বি স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু হাফ অফ সি, তোমাকে তোমার এখন দেখো আগে তোমাকে সঞ্চিত শক্তি পরিবর্তন করছে, তুমি বিভবটা বের করছো, ঠিক আছে, আর এখন তোমাকে কি বের করতে হবে, এখন তোমাকে বের করতে হবে যে ই সমানুপাতিক বি স্কয়ার, এখন তোমাকে বিভবটা চেঞ্জ করছে আর কি, মানে বি2 সমান সমান হবে তোমার, মানে আগের 3 গুণ করছে না এখানে, এই দেখো 3 গুণ, তাহলে 3b,
আর b1 টা b, b1 যদি b হয় b2 হবে 3b। এখন দেখো এটার মধ্যে তুমি সম্পর্ক স্থাপন করো, উপরে e2 লেখো, নিচে e1 লেখো। তাহলে e2 এর জন্য কত হবে আমাদের, b তো b হোল স্কয়ার, তাহলে e2 এর জন্য b2 হোল স্কয়ার হবে, আর e1 এর জন্য b1 হোল স্কয়ার হবে। দেখো সম্পর্কটা সমানুপাতিক। এখন তুমি বের করবা কি e2 টা, সংযোজক শক্তি পরিবর্তনের কত। তাহলে b2 এর পরিবর্তে তুমি কি লিখতে পারো 3b, আর b1 এর পরিবর্তে b লিখতে পারো উপরে হোল স্কয়ার, আর এখানে e1 টা এর কাছে গুণ হয়ে যাবে আর কি, e1 bb কাটা, তাহলে e2 সমান সমান হবে 9, আর e1 প্রথমে কত ধারকের সঞ্চিত শক্তিটা কত আমাদের x, তাহলে e1 টা হচ্ছে আমাদের x, e2 সমান 9x, উত্তর হচ্ছে এটা। দেখো খুবই সহজ, হ্যাঁ, সূত্র জানলে এখানে তোমার জটিল কিছুই নাই। আমাদের আরেকটা এমসিকিউ হয়েছে যে কি বলছে, একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার ফলে ধারকের সঞ্চিত শক্তি কি পরিবর্তন হবে। একই জিনিস, ধারকের সঞ্চিত শক্তির কি পরিবর্তন হবে। আচ্ছা, তো এইটা আমরা শুরুর দিকে একটা এমসিকিউ করছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা জানি না। তো আমরা এখানে কি লিখতে পারি বলতো, সি সমান সমান একটা সূত্র জানি না, এপসাইলন নট এ বাই ডি। কেন এটা লিখবো, একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ডি নিয়ে কথাবার্তা বলা আছে, ডি দিয়ে গুণ করালে সঞ্চিত শক্তি কত গুণ করবে। তো এখন সি এর সাথে আমাদের 1/d সম্পর্ক না, যেহেতু ধারক নিয়ে কথা বলা আছে এবং দূরত্ব নিয়ে কথা বলা আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে c2 দিয়ে c1 লিখি, তাহলে সি এর সাথে ডি সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না, c2 এর জন্য d2 আসবে নিচে, c1 এর জন্য d1 আসবে নিচে। আচ্ছা, দূরত্ব আমাদের কত গুণ করছে, দূরত্ব মানে শুরুতে d1 ছিল, আর শেষে আমাদের d2 হবে দ্বিগুণ 2d1, আর এখানে d1 থাকবে আর কি। মানে আমাদের চেঞ্জ করছে d, ধরো আমরা যদি এভাবে ধরি যে d1 টা হচ্ছে আমাদের যদি d হয়, d2 হবে 2d, ঠিক আছে, 2d, তাহলে এটাকে আমরা যদি d ধরি, এটা হবে আমাদের 2d, তো d দিয়ে কাটলে আমাদের কত থাকে হাফ, তো c2 c1 এটা সমান আমরা হাফ লিখতে পারি। দেখো এটা আমাদের একটু কাজে লাগবে, আমাদেরকে তো এটা চাইছে কি ধারকের সঞ্চিত শক্তির কি পরিবর্তন হবে, শক্তির সাথে আমাদের সি এর সম্পর্ক এরকম, হ্যাঁ এরকম কি কি চাইছে আর কি আমাদের। তো দেখো, তো এই শক্তির সাথে সম্পর্কের সাথে আমাদের যে সম্পর্কটা আছে, ই সমান সমান আমরা একটা সূত্র জানি না, হাফ অফ কিউ স্কয়ার বাই সি, ঠিক আছে। তাহলে ই সমানুপাতিক সি, আমরা এই তিনটা জিনিসকে ধ্রুবক ধরবো, ই সমানুপাতিক কত সি, তাহলে E2 ডিভাইডেড বাই E1 সমান সমান, এখানে E2 এর সাথে সি কি সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না ভাইয়া, তাহলে E2 এর জন্য C2 আসবে নিচে, E1 এর জন্য C1 আসবে নিচে। তাহলে এখন বলো আমরা C1 বাই C2, C2 বাই C1 যদি এটা হয়, হ্যাঁ C2 বাই C1 যদি হাফ হয়, তাহলে C1 বাই C2 এটা উল্টে যাবে না, 2 উপরে যাবে না, এটা নিচে আসবে না, সমান সমান হচ্ছে 2। তাহলে হ্যাঁ, তারপরে আমাদের আমরা বের করবো কি মূলত E2 টা, তাহলে আমাদের এখানে বলছে এটা কি বলতো, সৌন্দর্যকে কি পরিবর্তন হবে, দেখো তো দ্বিগুণ হয়েছে কিনা। তাহলে E2 সমান সমান লিখতে পারি 2, এই 1 টা পাশে চলে গেলে তাহলে দ্বিগুণ হয়েছে। তাহলে দ্বিগুণ কোথায় আছে, যে 1 নম্বরে আছে, শক্তি দ্বিগুণ হয়। খুবই সহজ এমসিকিউ। তারপরে আমাদের কি বলছে, তারপর মনে হয় একটা এমসিকিউ আছে আমাদের, দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10-11 সালে, সরি। তারপরে আমাদেরকে এটা একটু দেখি আমরা, যে 4 মাইক্রোফ্যারাডের 4টি ধারক সিরিজে সংযোগ করা হলো, তাদের সমতুল্য ধারকত্ব হচ্ছে, সিরিজে আছে একটু আগে দেখছিলাম আমরা 4টি, যে 4টি এবং 4 মাইক্রোফ্যারাড, এগুলো শর্টকাটে করা যায়, যে সি এর সমান সমান হবে আমাদের ধারকের মান কত 4, তারপরে এটা 4 হবে, তারপর কতটি ধারক আছে 4টি, তাহলে 4 এর 4 উত্তর হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। দেখো এটা কিন্তু আমাদের একটু আগে আছে, দেখো কোশ্চেন ব্যাংক যদি তুমি সলভ করো, তুমি কোশ্চেন পারা কোনো তোমার জন্য ব্যাপার হবে না। দেখো এটা আমরা কোথায় দেখালাম, এই যে, হ্যাঁ, জাস্ট 10-11 সালে আসছে আমাদের 4টা, আর একই প্রশ্ন 4-5 14-15 সালে আসছে আমাদের একটা, উত্তর করতে একই। তো এই ছিল আমাদের ক্লাস। তো বিগত ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 থেকে 10-11 সাল পর্যন্ত 12 বছরের যত কোশ্চেন আছে আমরা সবগুলো কোশ্চেন দেখলাম। তো তোমরা যদি আমাদের এমন ক্লাস দেখতে চাও, তোমরা অবশ্যই জানাবে, আমরা আমাদের প্ল্যান আছে আমাদের তোমাদের জন্য, তার অ্যাডমিশন পরীক্ষার্থী কিংবা একাডেমিক থেকেই তুমি অ্যাডমিশন কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করতে চাও, তোমরা আমাদের চ্যানেল দেখতে পারো, আমরা গতানুগতিক ক্লাসগুলো আসবে, বিশেষ করে অন্যান্য চ্যাপ্টারও আসবে।
স্থিরতরিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমাদের মেবি জাহাঙ্গীরনগর, রাজশাহী কিংবা গুচ্ছ যে যে ইউনিভার্সিটি গুলো আছে আমাদের কোশ্চেন ব্যাংক গুলা আমরা সলভ করার ট্রাই করব। তো তোমরা আমাদেরকে জানাবা, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী ক্লাস তোমাদের সবার আগে চলে যায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য।